রামু পেশায় একজন সাধারণ কৃষক। চরের মাটির সাথে লড়াই করেই চলত তাদের সংসার। মা, আকাশের মুখটা দেখেছ? কেমন কুচকুচে কালো হয়ে গেছে। বাতাসটাও কেমন থমথমে। আজ রাতে বড় কোনো ঝড় তুফান আসবে মনে হচ্ছে। তুই তো দেখছি মস্ত বড় আবহাওয়া অফিসের কর্তা হয়ে গেছিস। মেঘ একটু ডাকলেই তোর ঝড় মনে হয়। আমরা এত বছর চড়ে কাটিয়ে দিলাম, আর উনি এলেন জ্ঞান দিতে। আমি জ্ঞান দিচ্ছি না মা, নদীর জলও আজ কেমন চঞ্চল হয়ে উঠেছে। একটু সাবধানে থাকা ভালো। ঘরে চাল বাড়ন্ত, তাই নিয়ে চিন্তা নেই। আর উনি আছেন আকাশের মেঘ নিয়ে। যা, নিজের কাজ কর গিয়ে। কিরে বিজয়, রান্নায় একটু সাহায্য করতে বললাম, আর তুই এখানে এক গাদা কলা গাছ কেটে কি করছিস? নোংরা করিস না তো। মা, এটা নোংরা করছি না, আমি একটা মজবুত ভেলা বানাচ্ছি। বিপদের সময় এটাই আমাদের একমাত্র ভরসা হবে। ঢং দেখে আর বাঁচি না। পড়ালেখা ফেলে এখন ভেলার শখ হয়েছে। আজ তোর বাবা ফিরুক, এই অকাজের কথা সব বলবো ওনাকে। বাবাকে বললেও আমি এই ভেলা বানানো থামাবো না। জল যখন ঘরের মেঝে ছুঁয়ে যাবে তখন বুঝবে এই ভেলাটার দাম কত। মুখে মুখে তরবরানি কত। চল ঘরে চল, একটু পর অন্ধকার নেমে আসবে। মাঝরাতে বিজয়ের আশঙ্কাই সত্যি হলো। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির জল রামুর ঘরে চলে আসে। ওগো, এখন আমরা কোথায় যাব? চারিদিকে শুধু জল আর জল। আমাদের সব শেষ হয়ে গেল গো। চরের বাকি মানুষরা তো নৌকো নিয়ে আগেই পালিয়ে গেছে। আমাদের তো কোনো নৌকোও নেই। আজ বোধহয় আর বাঁচতে পারলাম না। শেষে কিনা এই ছেলেটাকে নিয়ে এইভাবে জলে ডুবে মরতে হবে? বাবা, মা, একদম ভয় পেও না, আমার কাছে ভেলা আছে। আমরা ভেলায় চড়ে আজকের মতো জীবনটা বাঁচিয়ে নেব। তাই তো, বিজয়ের কাছে তো ভেলা রয়েছে। ও তো আজকে কলা গাছ দিয়ে ভেলা বানিয়েছিল। দেখলে, আমি তোমাদেরকে বলেছিলাম না আজকে ঝড় উঠবে? কিন্তু তোমরা তো কথা বিশ্বাসই করলে না। এখন আর এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। জল বাড়ছে, তাড়াতাড়ি ভেলায় চড়ে এখান থেকে বের হই। সবাই মিলে ভেলায় চড়ে সেই চর থেকে বেরিয়ে আসে। ভোরের আলো ফুটতেই ভেলাটা এসে ঠেকল মূল ভূখণ্ডের একটা উঁচু বাঁশ বাগানে। জল তো কমছে না রে বাবা। চরের ঘর তো বোধহয় বৃষ্টির জলে ডুবে গেছে। আমরা এখন থাকবো কোথায়? বাবা, এই বাঁশবাগানটা অনেক উঁচুতে। এখানে বৃষ্টির জলে কোনোদিন পৌঁছতে পারবে না। আমরা এখানেই আমাদের নতুন আস্তানা বানাবো। কিন্তু নতুন ঘর বানানোর মতো একটা টাকাও তো আমার পকেটে নেই রে বাবা। টাকা লাগবে না বাবা, এই বাগানের বাঁশ আর শুকনো কঞ্চি দিয়েই আমরা মাটি থেকে উঁচুতে একটা বাঁশের ঘর বানিয়ে নেব। আসামের দিকে মানুষ এভাবেই বন্যায় বাঁচে। ছেলেটা কিন্তু খাঁটি কথাই বলেছে। ওগো, চলো সবাই মিলে হাত লাগাই। কদিনের খাটুনিতে তারা একটা চমৎকার উঁচু বাঁশের ঘর বানিয়ে ফেলল, যেখানে উঠতে গেলে মই ব্যবহার করতে হতো। ঘর তো হলো, কিন্তু এটা কেমন দেখতে গো? পাখির বাসার মতো উঁচুতে ঝুলছে। লোকে দেখলে হাসবে। মা, সৌন্দর্য দিয়ে পেট ভরে না, আর বন্যা থেকে বাঁচাও যায় না। এই ঘরই আমাদের নিরাপদে রাখবে। বিজয় ঠিকই বলেছে। চলো এবার ঘরের ভেতরে জিনিসগুলো গুছিয়ে নিই।
দুদিন পর রামু যখন কাছের বাজারে গেল তখন গ্রামের কিছু মোড়ল মাতব্বর তাকে নিয়ে ঠাট্টা শুরু করল। এই দেখ জগাই, আমাদের চরের রামুদা এসেছে। বলি রামুদা, তোমরা কি মানুষ নাকি বাবুই পাখি? অত উঁচুতে ঘর বেঁধেছ যে। ঠিক বলেছিস পলাশ, ঘরে উঠতে নাকি মই লাগে। চোর তো দূরের কথা, ঘরের লোকই তো রাতে পা পিছলে পড়বে। ভাই, চরে ঘর হারিয়ে আমরা এখানে আশ্রয় নিয়েছি। বিপদের হাত থেকে বাঁচতেই ওই ঘর বানানো। দূর মশাই, এ তো পুরো সার্কাসের ঘর। আমাদের পাকা বাড়ি থাকতে ওসব অদ্ভুত ঘরে আমরা মরলেও যাব না। বাজার থেকে ফিরে রামু মন মরা হয়ে ঘরে বসে রইল। কি হলো? বাজার থেকে এসে মুখ চুন করে বসে আছো কেন? শরীর খারাপ নাকি? না গো, শরীর ঠিক আছে, কিন্তু গ্রামের মোড়লরা আমাদের এই উঁচু বাঁশের ঘর নিয়ে খুব হাসাহাসি করছে গিন্নি। আমার খুব অপমান গায়ে লাগছে। মনে হচ্ছে ঘরটা ভেঙে নিচু করেই বানাই। বাবা, বোকা লোকেদের কথায় কান দিও না। ওরা প্রকৃতির রূপ চেনে না। খুব তাড়াতাড়ি ওদের এই অহংকার ভাঙবে, তুমি দেখে নিও। হ্যাঁ গো, বিজয়ের কথাই শোনো। এই ঘরে অন্তত রাতে শান্তিতে ঘুমাতে তো পারছি। এর মধ্যেই গ্রামে একটা বড় পুজো আর ভোজের আয়োজন হলো, কিন্তু চরের মানুষ বলে রামুর পরিবারকে কেউ নিমন্ত্রণই করল না। ওগো, ছেলেটা বারবার গ্রামের দিকে তাকিয়ে আছে। গ্রামে বড় ভোজ হচ্ছে বুঝি? হ্যাঁ গিন্নি, কিন্তু ওরা আমাদেরকে নেমন্তন্ন করেনি। নেমন্তন্ন করবে কেন গো? আমরা তো আর এই গ্রামের মানুষ না। আমরা এই গ্রামে এসে জুড়ে বসেছি। তাও একটা নেমন্তন্ন পাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমাদের এই অদ্ভুত ঘরের জন্যই তো। কয়েকদিন পর বিজয় মাঠে গিয়ে দেখল পলাশ আর জোগাই বসে আছে। সে সোজা তাদের কাছে গেল। কাকা, একটা জরুরি কথা বলতে এলাম। আজ সন্ধ্যের মধ্যে পাহাড়ি ঢল আর মেঘ ভাঙা বৃষ্টি নামবে। গ্রামের সবাইকে বলুন উঁচু জায়গায় সরে যেতে। আরে, এই তো সেই বাবুই পাখির বাসার ছেলেটা। কিরে খোকন, আকাশ কি তোকে চিঠি লিখে জানিয়েছে যে ঝড় আসবে? দেখছিস না কেমন কড়া রোদ। নিজেদের ঘরটা অদ্ভুত বানিয়েছিস বলে কি আমাদেরও ঘর ছাড়া করতে চাস? যা এখান থেকে, মাথা গরম করিস না। আমি আমার দায়িত্ব পালন করলাম কাকা। বিকেল হতে আর বেশি দেরি নেই। নিজেদের ভালো চাইলে আমার কথাটা শুনুন। বিজয় বুঝতে পারল সোজা আঙুলে ঘি উঠবে না। সে বাড়ি ফিরে তার মাকে একটা বিশেষ রান্নার তোড়জোড় করতে বলল। মা, আজ রাতে কিন্তু সেই ধেয়ে আসা ঝড়টা আসছে। তুমি ঘরের সব শুকনো খাবার উঁচুতে তুলে রাখো। আর হ্যাঁ, হাঁড়িতে বড় করে বিরিয়ানি বসাও তো। এই বিপদের মুখে তুই বিরিয়ানি খাবি? চাল মাংস কোথায় পাবো? বাবা বাজার থেকে যা এনেছে তা দিয়েই করো। আজ রাতে আমাদের ঘরে অনেক অতিথি আসবে। অতিথি? এই ঝড় বৃষ্টিতে আমাদের ঘরে কি আসবে রে বাবা? আসবে বাবা, খিদে আর বাঁচার তাগিদ সবাইকে টেনে আনবে। তুমি শুধু দেখো। বিকেল গড়াতেই আকাশ কালো করে এমন বৃষ্টি আর ঝড় শুরু হলো যা গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। নিচু এলাকার বাড়িগুলো হু হু করে ডুবতে লাগলো। পলাশ আর জোগাই তাদের পরিবার নিয়ে কোনো মতে প্রাণ বাঁচাতে উঁচু বাঁশবাগানের দিকে ছুটে এলো। ওরে বাবারে, জগাই, আমাদের পাকা বাড়িও তো ডুবে গেল রে। এখন কোথায় আশ্রয় নেব? বাঁশবাগানে তো কোনো ছাদ নেই। ওই দেখ পলাশ, রামুদার সেই উঁচু বাঁশের ঘরটা একদম শুকনো আর নিরাপদ অবস্থায় দাঁড়িয়ে আছে। জল ওটার মেঝে পর্যন্ত ছুঁতে পারেনি। কাকা, নিচে দাঁড়িয়ে থাকলে জলে ভেসে যাবেন। তাড়াতাড়ি এই মই বেয়ে ওপরে চলে আসুন সবাই। বাবারে, আমাদের ক্ষমা করে দিস। তোকে পাগল ভেবেছিলাম, কিন্তু আসল পাগল তো আমরাই ছিলাম। বাঁশের ঘরের ভেতর তখন গ্রামের প্রায় অনেকজন মানুষ আশ্রয় নিয়েছে। বাইরে ঝড়ো হাওয়া আর তাণ্ডব চলছে, কিন্তু ঘরের ভেতরটা একদম নিরাপদ। আহারে রামুদা, তোমরা আমাদের বাঁচালে, কিন্তু এই ঠান্ডায় আর আতঙ্কে ছোট ছোট বাচ্চাগুলো খিদেই কাঁদছে। কাকা, কাঁদার কোনো দরকার নেই। চরের মানুষ কখনো অতিথিকে খালি পেটে রাখে না। মা, নামিয়ে দাও তো হাঁড়ির ঢাকনাটা। মা হাঁড়ির ঢাকনা
খুলতেই বিরিয়ানির সুবাসে পুরো ঘর মম করে উঠল। ওরে বাস রে, এই ঝড় বৃষ্টির মাঝে গরম গরম বিরিয়ানির গন্ধ, এ তো স্বর্গ নেমে এলো রে। সবাই পেট ভরে খাও, ঝড় জল তো প্রকৃতির নিয়ম, কিন্তু মানুষের পাশে মানুষ দাঁড়ানোটাই আসল ধর্ম। সেই দুর্যোগ কেটে যাওয়ার পর গ্রামবাসীরা আর নিজেদের পুরনো কায়দায় বাড়ি বানালো না। বিজয়ের বুদ্ধিমত্তাকে সম্মান জানিয়ে পুরো গ্রাম মিলে ওই উঁচু বাঁশবাগানেই এক সার দিয়ে চমৎকার উঁচু টংঘর বানিয়ে ফেলল। দূরদর্শী এক ছেলের বুদ্ধিতে বেঁচে গেল একটা গোটা গ্রাম।